হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব রিসেন্ট মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে খুব বড় বড় কন্ট্রোভার্সি চলতেছে। বিভিন্ন পক্ষ বিপক্ষ ব্যাপার স্যাপার এগুলো নিয়ে অনেক কিছু কথাবার্তা চলছে। বিশেষ করে মেন্টরশিপের বিপক্ষে স্টুডেন্টরাই বেশি, পক্ষে কোনো স্টুডেন্ট নেই। আবার অনেকে এরই মাঝে আমাকে বারবার নক দিতেছে যে ভাইয়া আপনার মেন্টরশিপ চাই, আপনার মেন্টরশিপ চাই, আপনার মেন্টরশিপ চাই। এত কিছুর পরেও আমি কেন মেন্টরশিপ আনতেছি না, এবং হোয়াটস রং উইথ দ্য মডেল অফ মেন্টরশিপ। মেন্টরশিপ যেই প্রোগ্রামগুলো এখন টিচাররা চালাচ্ছে, টিচাররা মানে হচ্ছে যে খুব জনপ্রিয় টিচাররা যারা আছে, যারা হচ্ছে কোর্স থেকেই অনেক টাকা পয়সা ইনকাম করে এবং যাদের কাছে ক্লাস নিতে নিতে সময় থাকে না, নিশ্চয়ই তারা তো মেন্টরশিপ চালায় না। মিড টাইপ যে সমস্ত টিচার আছে এবং যারা কেবল টিচিংয়ের ইনিশিয়াল ফেজে আছে, তারাই হচ্ছে মেন্টরশিপ বা গাইডলাইন টাইপ এই টাইপের প্রোগ্রামগুলো চালায়। এবং এই জায়গাতে অনেক হচ্ছে স্ক্যামের হচ্ছে ভিডিওস আসতেছে রিসেন্টলি। এবং এই কোর্স বিক্রি, মেন্টরশিপ, এই ধরনের স্ক্যাম নিয়ে আমি আজ থেকে আরও 6-7 মাস আগেই ইনডিরেক্টলি কিছু কথাবার্তা বলছি। ডিরেক্টলি কাউকে নিয়ে কোনো কথাবার্তা বলি নাই কখনোই। আমি হচ্ছে নিজে কখনো কোনো কন্ট্রোভার্সির সাথে জড়াতে চাই না। আমার এটা কখনো কোনো উদ্দেশ্যও থাকে না, এবং আমি কখনো কোনো মানুষকে অ্যাটাকও করি না। আমি পার্সোনালি মনে করি যে আমি নিজে যদি অনেক বেশি পজিটিভ থাকি আমার নিজেকে নিয়ে, এবং আমি অন্য মানুষকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করি, তাহলে আমার লাইফে পজিটিভ একটা ইম্প্রুভমেন্ট আসবে। এই জন্য আমি মানুষকে নিয়ে নেগেটিভিটি খুব কমই ছড়াই। মানে যদি না সেটা একদম দেখা যায় যে খুব এক্সট্রিম লেভেলে কোনো কিছু তৈরি হয়ে গেছে। মানে দেখা যাচ্ছে যে আমি একদম নাম ধরেই বলি, যেমন আনাস ভাই অনেক বেশি গালাগালি করতেন ওনার হচ্ছে ভিডিওসগুলোতে, ওনার হচ্ছে এডুকেশনাল ভিডিওসে অনেক বেশি গালাগালি করতেন। তো আমি একদম শুরু থেকে, আমি যখন আমার এডটেক ক্যারিয়ার শুরু হয়, শুরু থেকে আমি ওনার এই ব্যাপারটার বিপক্ষে ছিলাম। এবং আমার মনে হয়েছিল যে মার্কেটে এরকম পজিটিভ মানুষজন আসা উচিত, যারা আসলে খুব পজিটিভভাবে জিনিসপত্রগুলো উপস্থাপন করবে এবং একসময় এই নেগেটিভভাবে উপস্থাপন করা মানুষজনগুলোকে রিপ্লেস করে ফেলবে। সো আমি এই মডিউলটাতে কী কী প্রবলেম আছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে একটু আলাপ আলোচনা করতে চাই। যারা এই ভিডিওটা দেখতে ইচ্ছুক, খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবা, শুরুতেই জাস্ট করবা না। আমি যদি এই টোটাল মডিউলটা অ্যানালাইসিস করতে যাই তোমার সাথে, তাহলে আমার ক্যারিয়ারের একটা ছোট্ট যাত্রা তোমাকে একটু বোঝাইতে হবে, তাহলে তুমি ভালো রিলেট করতে পারবা। 2021-22 এই 2 বছর আমি হচ্ছে টোটালি অফলাইনে পড়াইতাম, অফলাইনে উদ্ভাসে পড়াইতাম। এবং অফলাইন উদ্ভাসে মোটামুটি মানুষজন আমাকে খুবই ভালো চিনতো, মানে বলতে পারো যে বেশ জনপ্রিয় ছিলাম উদ্ভাসের অফলাইন ক্লাসগুলোতে। এবং সিনিয়র টিচারদের সাথে দেশের বিভিন্ন প্রান্তে ক্লাস নিছি। আমার মোটামুটি উদ্ভাসের 30 প্লাস ব্রাঞ্চে ক্লাস নেওয়া হয়েছে আর কি, 21 এবং 22 মিলায়, 2 বছর মিলায়। এবং হচ্ছে 22-এর পরে 2023-এর তোমার হচ্ছে মে জুনে আমি কিন্তু 10 মিনিট স্কুলে চলে আসি। এবং 10 মিনিট স্কুলে 1 বছর থাকার পর 2024-এর জুনের দিকে আমি আবার ব্যাটলস অফ বায়োলজি, বর্তমান যেটাতে আমি কাজ করতেছি, এখানে চলে আসি। সো আমার অনলাইন ক্যারিয়ার শুরু হয় হচ্ছে 2023-এর জুনের দিকে। 2023-এর জুনের দিকে, তার আগ পর্যন্ত আমি হচ্ছে অনলাইনে ভিডিও বানাইলেও অনলাইনে রেগুলার ছিলাম না। রেগুলার হয়েছি 10 মিনিট স্কুলে আসার পর। সো 10 মিনিট স্কুলে আসার পর যখন আমি রেগুলার হয়েছি, তখন আমি আসলে কন্টেন্ট মেকিং নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছিলাম। 10 মিনিট স্কুলের সাথে অল্প 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 করে শিখছিলাম যে একটা ভিডিও কীভাবে তৈরি করতে হয়, অডিয়েন্স কীভাবে টার্গেট করতে হয়, কীভাবে রিলেভেন্ট থাকা যায়, সিজনালিটি ব্যাপারটা কি। 10 মিনিট স্কুলে হাজারটা টার্ম আছে যেগুলো আমি হচ্ছে সরাসরি মুঞ্জয়িন আপুর থেকেও শিখছি, সরাসরি হচ্ছে আইমান ভাইয়ের কন্টেন্ট মেকিং স্টাইল থেকে শিখছি। আইমান ভাইয়ের জন্য যারা শ্যুট করে ওরাই হচ্ছে আমাদের জন্য শ্যুট করতো, আইমান ভাই মুঞ্জয়িন আপুর জন্য যারা শ্যুট করে। সো ওনাদের হচ্ছে এই সমস্ত জিনিসপত্র দেখে দেখে অল্প অল্প করে আমি শিখছি। অল্প অল্প করে শেখার পরে আমি যখন 2023-এর অ্যাডমিশন আসলো, 23-এর অ্যাডমিশনে খুব অ্যাক্টিভলি গাইডলাইন ভিডিওস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি টাইপের কন্টেন্ট দেওয়া শুরু করলাম। এবং এগুলো খুব ভালো রিস্ক পাওয়া শুরু করলো। অল্প কিছুদিনের মাঝখানে আমার 5,000 সাবস্ক্রাইবার থেকে প্রায় 15-16,000 সাবস্ক্রাইবারের ঘরে চলে গেল। এই যে 15-16,000 সাবস্ক্রাইবারের ঘরে কেবলমাত্র গেছে, এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা যেই মোমেন্টে চলে গেল, ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি ওদের সাথে কিছু মেন্টাল সাপোর্ট দিয়ে কিছু ভিডিও বানাইলাম যে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি কীভাবে তোমার লাইফে কামব্যাক করতে পারো। সো ওই মোমেন্টে ওই মেন্টাল সাপোর্টের যে ভিডিওগুলো, এগুলো অনেক বেশি পরিমাণে রিস্ক পায়। এবং তারা সবাই আমাকে বলে যে ভাইয়া আপনার সাথে আমরা থাকতে চাই, আপনি একটা কোর্স নামান যেখানে আপনি নিয়মিত আমাদের মেন্টাল সাপোর্ট দিতে পারবেন। সো ওদের ওই কথাটা থেকে আমার মাথায় আসলো, আচ্ছা মেন্টরশিপ, এদেরকে যদি মেন্টরশিপ করা যায় তাহলে হয়তো যারা যারা এখান থেকে খুব খারাপ পজিশনে আছে, এখান থেকে এরা হয়তো অনেকে কামব্যাক করবে, ভালো করবে, হ্যাঁ, এই টাইপের ব্যাপারগুলো ঘটবে।
সো তারপরে আমি কি করলাম, আমি হচ্ছে যে ওদের নিয়ে একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু করলাম, এবং যে মেন্টরশিপ প্রোগ্রামটা চালু করি খুব কম ফিজে, আই গেস হচ্ছে 350 বা 400 টাকা ফিজ ছিল মেন্টরশিপ প্রোগ্রামে, এবং সেখানে হচ্ছে 50-55 জন মতো হচ্ছে এনরোল করছিল। সো 50-55 জন মতো এনরোল করলে আই গেস হচ্ছে 20 থেকে 30 হাজার টাকা মতো ইনকাম হয়। সো এই মেন্টরশিপ প্রোগ্রামের মেইন যে পারপাস আমার, ওইটা কখনো টাকা ইনকাম ছিল না, আমার মেইনলি ওদের সাথে কানেক্ট হওয়া ছিল। সো আমার মেন্টরশিপ প্রোগ্রামের মডিউলটা কি ছিল আমি তোমাদেরকে একটু বলি। আমি মেন্টরশিপ প্রোগ্রামে একটাই ব্যাচ নামাইছি, দ্বিতীয় আর একটা ব্যাচ যেই লঞ্চ করছি ওই মোমেন্টে আমার ফিল হয়েছে যে এই মডিউলটাতে অনেক বড় একটা প্রবলেম আছে, এই মডিউলটাতে আগানো যাবে না, এই মডিউলটাতে আগাইলে আমি যত ভালোই মানুষকে সাপোর্ট দিই আমার নাম খারাপ হবেই, আর নাম খারাপ হবে এমন কিছু করা যাবে না, প্রপার সাপোর্ট দিতে পারবো না এমন কিছু করা যাবে না। এরপর আমি কিন্তু এই মডিউল থেকে সরে আসছি। সো আমি ওই জায়গাতে তোমাদের সাথে শেয়ার করি মডিউলটা কেমন ছিল। মডিউলটা এরকম ছিল যে প্রতি সপ্তাহে ওদের সাথে আমি একদিন বসতাম, একদিনে আমি ওদের সাথে 2 থেকে 3 ঘন্টা কথা বলতাম। ওই 2 থেকে 3 ঘন্টায় 50 জনের ভিতরে প্রায় 15 জন, 20 জন, 30 জন করে জয়েন করতো। ইচ অ্যান্ড এভরিওয়ান একটা করে কোশ্চেন করতো, 1-2টা করে কোশ্চেন করতো। আমার সবসময় বলা থাকতো যে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করবা, আর একটা কোশ্চেন হয়ে গেলে একটা অ্যান্সার আমি যদি অলরেডি দিয়ে ফেলি ওই কোশ্চেনটা রিপিট করবা না। সো একজন মানুষ একটাই কোশ্চেন করতো, 1টা বা 2টা কোশ্চেন করতো, ওটার অ্যান্সার আমি দেখা যাচ্ছে যে 10 মিনিট 15 মিনিট ধরে অ্যানালাইসিস করে দিতাম, 5 মিনিট 6 মিনিট ধরে অ্যানালাইসিস করে দিতাম। আমার প্রিভিয়াস সমস্ত নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে আমি ওই অ্যান্সারগুলো দিতাম, এবং দেখা যাচ্ছে কি যে 10টা থেকে 15টা কোশ্চেনের অ্যান্সার দিলে 1.5 ঘন্টার মাথায় যে আর কারো কোনো কোশ্চেন থাকতো না। ম্যাক্সিমাম মানুষের যে সমস্ত কনফিউশন ছিল অলরেডি ওই 1.5 ঘন্টার আলোচনাতে চলে আসতো। এটা হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামের একটা সৌন্দর্য, যে তুমি যদি 1.5 ঘন্টা যাবত কোশ্চেনে অ্যান্সার করো, এবং তুমি হচ্ছে যে ওদের যে অ্যানালিটিক্যাল মাইন্ডসেটের জন্য ওদের সমসাময়িক সময় যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো তুমি যদি অ্যানালাইসিস করো, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম মানুষের কোশ্চেনগুলো ওখান থেকে হয়ে গেছে, ওগুলো তারা অ্যান্সার পেয়ে গেছে। ফলে তারা সামনে কীভাবে পড়াশোনা করবে, কীভাবে এই জায়গা থেকে মাইন্ডসেট স্ট্রং করবে, কীভাবে তারা সামনে আগাবে, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার ওই মোমেন্ট থেকে পাওয়া যায়। সো জিনিসটা হচ্ছে এরকম যে ধরো খুব নামমাত্র একটা ফিজ নিয়ে ওরা আমার সাথে কানেক্ট হইতে পারতেছে, এবং আমার সাথে কানেক্ট হয়ে ওরা হচ্ছে ওদের ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সলিউশন নিতে পারতেছে। এবার কেন এই জিনিসটা জরুরি যদি আমি তোমাকে বলি, আগেই পয়েন্টে আসি, তারপর এটাই প্রবলেম কি আছে সেটা বলবো। কেন এই জিনিসটা জরুরি? এই জিনিসটা জরুরি এই জন্য, দেখো আমি যখন 2019 অ্যাডমিশন টেস্ট দিছি তখন আমি কোনো বড় ভাইয়ের সাথে কানেক্ট হইতে পারিনি, যার গাইডলাইন দেখে আমি কি ঠিক করব কি ভুল করব সেটা হচ্ছে ডিসিশন নিতে পারি। কিন্তু এখন কিন্তু 2023-24 এসে কিন্তু অনেক ভাইয়ারা আছে, আমি নিজেও ইউটিউবে প্রতিদিনই ভিডিওস দিই গাইডলাইন রিলেটেড। সো এখন কিন্তু আর গাইডলাইনের জন্য অভাব নেই, কিন্তু 2019 অভাব ছিল। যেহেতু 2019 অভাব ছিল, সো আমার মনে হয়েছিল যে 1-to-1 কানেক্ট হইতে পারলে মানুষজনগুলো ওই ইনফরমেশনগুলো পাবে। সো আমি দেখা যাচ্ছে যে উদ্ভাসে 2 বছরের এক্সপিরিয়েন্স টিচার, 10 মিনিট স্কুলে 1 বছরের এক্সপিরিয়েন্স টিচার, আমি এই যে 3 বছর 4 বছর ধরে এক্সপিরিয়েন্স হওয়ার পরে ওদেরকে গাইডলাইন দিতেছি, এই গাইডলাইন বা এই এক্সপিরিয়েন্সগুলো ওদের কাছে কিন্তু নাই, এই কন্টেন্টগুলো ওদের কাছে নাই। সো ওরা যেহেতু ফার্স্ট টাইমার, ওদের একটু গাইড দরকার। সো যদি সে 300-350 টাকা ব্যয় করে আমার সাথে কানেক্ট হইতে পারে এবং আমার কথাগুলো শুনতে পারে, এবং এর জন্য সে যদি একটা প্রপার ওয়েতে যাইতে পারে, সে যদি ডিসিশন নিতে হেল্প হয় তার, তাহলে এটা ডেফিনেটলি একটা ভালো জিনিস, সেখানে খারাপ কিছু নাই, ঠিক আছে। কিন্তু এই মডিউলে প্রবলেম কি, এটা নিয়ে যদি কথা বলি, এই মডিউলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে তুমি যদি 50 জনের জায়গায় এনরোলমেন্ট 500 জন করে ফেলো, তাহলে তোমার টাকা আসবে কিন্তু তুমি সাপোর্ট দিতে পারবে না। কারণ এই 50 জনের জায়গায় 500 জন যখন তৈরি হয়ে যাবে, 500 জন মানুষের 500টা মাইন্ডসেট, আলাদা আলাদা মাইন্ডসেট। আমি দেখছি এই 50 জনের ভিতরেই 1-2 জন এরকম থাকবে যারা পড়াশোনায় একদমই ভালো না। বিলিভ মি, যারা পড়াশোনায় একদমই ভালো না, তোমার আমার কথা খারাপ লাগতে পারে, বাট বিলিভ মি, যারা পড়াশোনায় একদমই ভালো না, ও কিছুই জানে না, কিছুই বুঝে না, ও হচ্ছে মানে সকালে ঘুম থেকে উঠবে না, সকালে পড়বে তাও ওরে হচ্ছে বলে দিতে হয়, ও হচ্ছে রাতে ঘুমাইতে যাবে না, রাতে পড়বে তাও ওরে বলে দিতে হয়, ও হচ্ছে বাথরুমে যাবে না, বাথরুমে যাবে না, দুপুরে খাবে কি খাবে না, ও গোসল করবে কি করবে না, ও হচ্ছে উদ্ভাসে ক্লাস করবে নাকি ওই সময় হাঁকতে যাবে, হ্যাঁ, তা ওরে বলে দিতে হয়। এই টাইপের পোলাপানও এই জায়গাতে জয়েন করে। সো এই টাইপের পোলাপানগুলাকে তুমি কোনোদিনও স্যাটিসফাইড করতে পারবে না। বিলিভ মি, এটা হচ্ছে এই মডিউলের সবচেয়ে বড় প্রবলেম। তোমাকে যদি মেন্টরশিপ প্রোগ্রাম চালাইতেই হয়, তোমাকে ম্যাচিওর পোলাপান নিয়ে আনতে হবে, যারা আসলেই চান্স পাবে, যাদের অল্প একটু গাইড দরকার, ওই অল্প একটু গাইড করলে তারা ভালো করবে। তাদের সাথে 10 ঘন্টা কথা বলা লাগে না, 10টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে না, একটা প্রশ্নের উত্তর দিলে 10টা মিনিট কথা বললে সে বুঝে যায়, ঠিক আছে। সো এই টাইপের মানুষজনকে মেন্টরশিপ করা যায়। কিন্তু ওই যে মানুষটা যে আসলে কিছুই বুঝে না, তাকে তুমি কখনোই বুঝাইতে পারো না। প্রতিদিন তোমাকে ফোন দিবে, ও প্রতিদিন তোমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করা ট্রাই করবে, প্রতিদিন তোমার মেসেজের রিপ্লাই যাবে। ওর তুমি যদি প্রতিদিন কেন, ওর সাথে তুমি যদি 24/7 এক রুমে থাকো, তারপরেও চান্স পাবে না। সো এই টাইপের এনরোলমেন্ট ঘটে। এবার তুমি যদি এই টাইপের এনরোলমেন্ট 500 জন ভর্তি করো, তার ভিতরে তুমি 50 জন পাবা। এখন 50 জনের একটা কমিউনিটি যদি
এইরকম মাইন্ডসেটের হয় যারা কিছুই পারে না, কিছুই বুঝে না, বিলিভ মি তুমি হচ্ছে ইউর ইন ডেঞ্জার। কারণ 50 জনের কমিউনিটি মানে হচ্ছে অনেক বড় একটা কমিউনিটি। যেই কমিউনিটি যদি তুমি যদি ওই কমিউনিটিকে তোমার সার্ভিস দিয়ে সাপোর্ট করতে না পারো, তাহলে 50 জন যখনই একসাথে দাঁড়ায় যাবে তোমার এগেনস্টে, বুঝা ভালো করে, তোমার এগেনস্টে যখন একসাথে দাঁড়ায় যাবে, তখন আর 500 জনের মনে হবে এখানে স্ক্যাম হচ্ছে, এখানে ডেফিনেটলি স্ক্যাম হচ্ছে। এখন আমি বলতেছি না যে মার্কেটে মানুষজন স্ক্যাম করতেছে না, মার্কেটে মানুষজন ডেফিনেটলি স্ক্যাম করতেছে। আমাদের সাথে আমাদের এডটেক ইন্ডাস্ট্রিতে এমন অনেক টিচার আছে যারা এই জিনিসটা জেনে বুঝে স্ক্যাম করার উদ্দেশ্য নিয়েই এই ধরনের সাপোর্ট বা সার্ভিস দিচ্ছে বা দেয়। আমি তাদের এগেনস্টে বা তাদের নাম নিয়ে কিছু বলতেছি না, বাট ইটস ট্রুথ, স্ক্যাম করতেছে। বাট তোমাকে স্টুডেন্ট পার্সপেক্টিভও বুঝতে হবে যে যারা এর ভিতরে ঢুকতেছে তাদের ভিতরে অনেক মানুষজন সাপোর্ট নিয়ে ভালো করছে। যেমন হচ্ছে যে আরএমপি একাডেমির যে হচ্ছে যে পারভেজের যেই মেন্টরশিপ প্রোগ্রামটা, ওটার হচ্ছে রিভিউ খুবই ভালো। ওরা পর্যাপ্ত পরিমাণে ভালো সাপোর্ট দেয় এবং ওদের ওই সাপোর্ট পেয়ে তারা হচ্ছে খুবই ভালো করছে। তুমি আমার ওই 23 ব্যাচের 50 জন স্টুডেন্টের সাথে শোনো, তারা যেই 350 টাকা বা 400 টাকা দিচ্ছিল, তারা বলবে 350 টাকা বা 400 টাকা দিয়ে, ওরা আমার মেন্টরশিপের ভিতরেই বলছে যে ভাইয়া মাত্র 350 টাকা বা 400 টাকা দিয়ে আপনার সাথে আমরা নিয়মিত কথা বলি, পুরো 3 মাস 4 মাস ধরে কথা বললাম, ইভেন সাবজেক্ট চয়েস দিয়েও আপনার সাথে আমরা কথা বলতে পারছি। হ্যাঁ, এইটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, আপনি এটা এত কম টাকায় অ্যালাউ করছেন তাই। সো ব্যাপারটা এরকম, সার্ভিসের এই মডিউলটাও কিন্তু আছে। এখন প্রবলেম যেটা হচ্ছে যে এই যে মডিউলটা, এই মডিউলে এত বড় প্রবলেম থাকার কারণে যদি কেউ একজন এইটাকে অনেক বেশি পরিমাণ এনরোলমেন্ট করে, কখনোই সে সার্ভিস দিতে পারবে না এবং এটা একটা স্ক্যাম বলে মনে হবে। এবং এটা স্ক্যাম, আমি এটা সাপোর্ট করি যে এটা স্ক্যাম। এখন তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে যে জুনিয়র টিচার যারা আছে, যারা কম এনরোলমেন্ট নিয়ে প্রপার সাপোর্ট দিতে পারবে, তাদের আসলে মেন্টরশিপ করা উচিত। যারা একটু সিনিয়র টাইপ হয়ে যায় তাদের এগুলোতে মেন্টরশিপে যাওয়া উচিত না। দেখো, আমার কিন্তু এখনো মেন্টরশিপ আছে, বাট ফ্রি মেন্টরশিপ। আমার একটা গ্রুপ আছে যেখানে প্রায় 2000 স্টুডেন্ট আছে 24 ব্যাচে, যারা ওই জায়গাতে আমার সাথে অ্যাডমিশন সাপোর্ট নেয়। হ্যাঁ, 2000 স্টুডেন্ট অ্যাডমিশন সাপোর্ট নেয় ফ্রিতে। ওরা ওখানে প্রশ্ন করে এবং আমি এবং আমার টিম আমরা সবাই ওই গ্রুপে তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। শুরুর 2 সপ্তাহ তাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন ছিল, পুরো 2 সপ্তাহ আমি অ্যাক্টিভ ছিলাম। আমি 2 সপ্তাহ 24 ঘন্টা যতক্ষণ আমি না জেগে আসি, আমি ওই গ্রুপে টেক্সটের রিপ্লাই দিছি এবং 3-4টা সপ্তাহে আমি পুরো 3-4টা সেশন করছি, যে শেষ সেশনগুলোতে আমি ওদের সাথে সরাসরি কথা বলছি। এখন বলবা ভাই আপনি এই যে ফ্রি মেন্টরশিপগুলো করতেছেন, এতে আপনার লাভ কি? অবভিয়াসলি আমার লাভ আছে। আমি যে জিনিসটা ফ্রি করতেছি ব্যাপারটা না, আমার অনেক বড় লাভ আছে। আমি তোমাকে বুঝাই কেন লাভ আছে। তুমি খেয়াল করে দেখবা যে আমার ইউটিউব চ্যানেলে সপ্তাহে মিনিমাম 5 থেকে 6টা কন্টেন্ট আসে, প্রতিদিন সকাল 9টায় 5 থেকে 6টা ভিডিওস আসে, আপলোড হয় এবং ভিডিওসগুলোর ভিউজ অনেক ভালো। তোমার কি মনে হয় এগুলোর ভিউজ অনেক ভালো? কারণ কি? আমি তোমাদের অন্তর্যামী? তোমাদের প্রবলেমগুলো এমনি বুঝে যাই না? কোনো মানুষই অন্তর্যামী না, কেউ তোমাদের প্রবলেম এমনি বুঝে যাবে না। আমার একটা ইকোসিস্টেম আমি ডেভেলপ করছি, যে ইকোসিস্টেম থেকে আমি তোমাদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করে ওই প্রবলেমগুলোর উত্তর দিই। জাস্ট প্রবলেমগুলো অ্যানালাইসিস করে প্রবলেমগুলোর আমার নিজের উত্তরগুলো দিই। দ্যাটস ইট। সো আমি জিনিসটাকে, মেন্টরশিপটাকেই আমি ফ্রি মডিউলে নিয়ে গেছি, আমি পেইড মডিউল রাখিনি। আমি একটা ব্যাচের পরে আর পেইড মডিউল রাখি নাই, কারণ সেকেন্ড যে ব্যাচটা আমি ভর্তি করছিলাম সেখানে 2 জন ভর্তি হয়েছিল। 2 জনের ভিতরে একজনকে দেখে আমার মনে হয়েছে যে এরা আমি যত সাপোর্টই দিই, এরা আমি কোনোদিনও স্যাটিসফাইড করতে পারবো না। অ্যান্ড দেন আই হ্যাভ টু স্টপ দিস মডিউল। আমি যদি আমার নাম রক্ষা করতে চাই, আমি এরা যত সাপোর্টই দিই বা আমি এদের যত সাপোর্টই দিই, এরা আমাকে যে বদনাম করবেই। সো আমাকে এই মডিউলে আগানো যাবে না, আমি মডিউলটা বন্ধ করে দিয়ে আমি ফ্রি মডিউলে গেছি, যে মেন্টরশিপ আমি করবো, আমি সার্ভিস দিব, আমি তোমাদের গাইডলাইন দিব, বাট অবভিয়াসলি সেটা ফ্রি মডিউলে হবে, এটা কোনো পেইড মডিউলে যাবে না। সো তারপর থেকে কী হয়েছে, আমি বিভিন্ন গ্রুপ করে সেই গ্রুপে আমি ফ্রিলি তোমাদেরকে সার্ভিস দিচ্ছি। সেখান থেকে আমি তোমাদের প্রবলেমসগুলো আইডেন্টিফাই করি অ্যান্ড দেন ওগুলো রিলেটেড ভিডিওস আমি নিয়মিত তোমাদের জন্য আপলোড করি। সো এটাই হচ্ছে একটা মেন্টরশিপের একদম মডিউল। এবং আমার যেই অনলাইন গ্রোথ তুমি যদি খেয়াল করো, যে 10 মিনিট স্কুলে থাকা অবস্থায় যখন আমি কন্টেন্ট মেকিং শুরু করলাম, তো তখন আমার যে অনলাইন গ্রোথটা আসছে, কার্ভটা যে হাই হয়েছে, এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে যে ওই মোমেন্টে আমি মেন্টরশিপ করে ওদের থেকে প্রতিনিয়ত প্রবলেম আইডেন্টিফাই করতাম। প্রতি সপ্তাহে ওদের সাথে যখন আমি একবার করে কথা বলতাম, ওদের থেকে মিনিমাম আমি 8টা-10টা প্রবলেম পাইতাম, যেগুলো সলিউশন ওদের সাথে কথা বলতে আমি দিতাম। ওই সলিউশন প্লাস ওই প্রবলেমগুলো অ্যাডজাস্ট করে আমার দেখা যাচ্ছে 8টা-9টা ভিডিওর স্ক্রিপ্ট ডেভেলপ হয়ে যেত ওই একটা সেশনেই।
একটা সেশনে 8টা ভিডিওর স্ক্রিপ্ট ডেভেলপ হয়ে যেত। ওর ভিতর থেকে সবচেয়ে কমন প্রবলেমগুলো নিয়ে আমি কি করতাম, আমি হচ্ছে ভিডিও বানাইতাম। প্রতি সপ্তাহে 5টা-6টা করে ভিডিও বানাতাম, এগুলো প্রচুর পপুলার হইতো, মানুষজন ওগুলো বেশ দেখতো। সো এইটা একটা মডিউল ছিল, ওইটাই আমার হচ্ছে অনলাইন গ্রোথের, আমাকে মানুষজন এত চেনার বা আমার হচ্ছে ক্যারিয়ার ইমপ্রুভমেন্টের সবচেয়ে বড় হাতিয়ার ছিল। আমি সিক্রেট তোমাদের বলে দিলাম। সো এই জায়গাতে তুমি হচ্ছে যে একদম একচেটিয়া ভাবে সব টিচারকে যদি দোষ দাও যে সব টিচারই হচ্ছে তোমাকে ঠকানোর জন্য হচ্ছে বিজনেস করতেছে, দ্যাটস অলসো রং। আর এখানে যে একদম তুমি কোর্স খুললেই 5,000-6,000 মানুষজন এখানে এনরোল করবে, হ্যাঁ তুমি 1,500 টাকা দিবা, 1,000-1,500 টাকা দিবা, 1 কোটি 1.5 কোটি টাকার স্ক্যাম হয়ে যাবে, ইটস কমপ্লিটলি এ ফলস কথাবার্তা। কারণ হচ্ছে মার্কেটে একদম টপ নচ পপুলারিটি ছাড়া কোনো মানুষজনই 1,000 এনরোলমেন্ট পায় না, কোনো মানুষজনই 500-700 এনরোলমেন্ট পায় না। আমার সবচেয়ে পপুলার কোর্স যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স, সেখানে 600 মতো এনরোলমেন্ট ছিল, 600 মতো এনরোলমেন্ট ছিল, সবচেয়ে পপুলার কোর্সে। এবং সেটা কিন্তু হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। আমাকে হিউজ পরিমাণে ইফোর্ট অ্যান্ড ডেডিকেশন দিয়ে প্রত্যেকটা কোশ্চেন সলভ করা লাগছে। তুমি আমার ওই জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে যারা এনরোল ছিল তাদেরকে জিজ্ঞেস করবা যে আমি কি পরিমাণ পড়াশোনা করছি ওদেরকে পড়ানোর জন্য, ঠিক আছে? সো তুমি যখন অনেক বেশি পপুলার হবা, একদম টপ নচ পপুলার হবা, তখন তুমি 1,000, 1,500, 2,000, 5,000 স্টুডেন্ট এনরোলমেন্ট পাবা, ঠিক আছে? তখন তোমার এটা হচ্ছে 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকায় খেলতে পারবা তুমি। কিন্তু তুমি যখন একদম ইনিশিয়াল লেভেলের একজন টিচার, তুমি 500 জন এনরোলমেন্ট পাইলেও তোমার সেটা হয়তো 1.5 লাখ, 2 লাখের উপরে যাবে না, বা 3 লাখের উপরে যাবে না। বাট একজন স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তোমার 500 টাকাও অনেক বড় একটা টাকা, এবং সেটা তুমি যদি আমাকে দাও, আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি যে তোমাকে ওই সার্ভিসটা আমি যেন মেক শিওর করি। যেই সমস্ত মানুষজনগুলো তোমার ওই সার্ভিসটা তোমাকে দিচ্ছে না, ডেফিনেটলি তারা স্ক্যাম করতেছে, এদের থেকে দূরে থাকো। দেখো, কোনো একজন মানুষের ভিডিও দেখলে, কোনো একজন মানুষের পার্সোনালিটি দেখলে, কোনো একজন মানুষের কথা বলার ওয়ে অফ টকিং দেখলে বোঝা যায় যে এই মানুষটা কি আদেও ঠিক মানুষ নাকি এই মানুষটার ভিতরে ঝামেলা আছে। সো তুমি বুঝো, তোমার ভিতরে হচ্ছে যে ওই বোধশক্তিটুকু থাকা উচিত যে আমি কার কোর্স করব, কার কোর্স করবো না। তুমি যদি একটা কোর্স যাচাই করে কিনতেই না পারো, তাহলে তুমি একটা ইউনিভার্সিটিতে কিভাবে চান্স পাবা? একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা তখনই যখন তুমি বাংলাদেশের টপ স্টুডেন্ট, তুমি তো টপ মেধাবী একজন মানুষ। সো তোমার ভিতরে যদি ভালো এবং মন্দ ডিসিশন নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে তুমি তো ইউনিভার্সিটিতে চান্স পাবা না, তাই না? সো আমি তোমার থেকে এক্সপেক্ট করি একজন বড় ভাই হিসেবে, একজন হিসেবে, যে একজন টিচারের চেয়ে তোমাকে আরো বেশি রেসপন্সিবল হওয়া উচিত যে তুমি কার কোর্সে এনরোল করবা, কার কোর্সে এনরোল করবা না। অবভিয়াসলি তোমাকে আরো বেশি রেসপন্সিবল হইতে হবে টিচারের চেয়ে। কারণ টিচার দেখা যাচ্ছে যে টিচারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা অন্য যে কোনো কারণে তার নীতি নৈতিকতার অবক্ষয় থাকতেই পারে, তার হিউজ পরিমাণে প্রবলেম থাকতে পারে। তুমি ইউ নেভার নো যে টিচার কি ধরনের ব্যাকগ্রাউন্ডের, কি ধরনের মানুষের তোমাকে স্ক্যাম করার জন্য বা ঠকানোর জন্য সে আসছে কিনা। তার বদ অভ্যাসও থাকতে পারে, সে দেখা যাচ্ছে যে প্রপারলি তোমাকে ক্লাস বা অন্য কোনো সার্ভিস নাও দিতে পারে। সো তুমি সেটা জেনে এনরোল করবা না? মানে তোমার টাকা, তোমার বাবার রক্তে ঘামানো টাকা, তাই না, রক্ত ঘামানো টাকা, সেই টাকাটাকে তুমি এক জায়গায় ইনভেস্ট করবা আর তুমি না জেনে ইনভেস্ট করবা, এটা কখনোই করা উচিত না। সো অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে হইতে হবে রেসপন্সিবল। তুমি স্ক্যামে পড়ে যে তারপরে স্ক্যাম বললে হবে না, তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে দিস ইজ এ স্ক্যাম, দিস ইজ নট এ স্ক্যাম। সো তুমি স্ক্যামে ঢুকবা কেন? তুমি একটা স্ক্যামে পড়ে গেছো, স্ক্যামে পড়ে যে সেইটাকে তুমি স্ক্যাম বলতেছো, দ্যাট মিনস ওই স্ক্যামার যতটা না রেসপন্সিবল তার চেয়ে বেশি রেসপন্সিবল তুমি। ওয়াই? তুমি স্ক্যামটা কেন ধরতে পারো নাই? ওই স্ক্যামার তো রেসপন্সিবলই, তার থেকে বেশি রেসপন্সিবল তুমি। এখন এই যে এডটেক মার্কেটের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? আমি রিসেন্টলি হচ্ছে বন্দিপাঠশালার ভাইয়াদের সাথে একটা এমনি আড্ডা দিতে গেছিলাম, তো ভাইয়াদের সাথে আড্ডার এক পর্যায়ে আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে তারা হচ্ছে ওপেন এডুকেশন নামে একটা প্ল্যাটফর্মের আন্ডারে এডটেকটাকে একটা নীতি নির্ধারকের আন্ডারে আনতে চাচ্ছিল সরকারের সাথে কথাবার্তা বলে, যাতে এই ধরনের ব্যাপার স্যাপারগুলো না ঘটে, যে কেউ যা কিছু না করতে পারে, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি এটা হয়নি। তো আমার মনে হয় যে এডটেকে এসে একটা হচ্ছে যে মানে এডটেকের যে এনভায়রনমেন্ট, এটাকে ভালো রাখতে গেলে কিছু নিয়ম কানুন, নীতি নির্ধারণ এগুলো থাকা উচিত, না হলে এডটেকের এনভায়রনমেন্ট কখনো সলিড থাকা সম্ভব না। এটা প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে প্রতারণার যে ব্যাপারটা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতারণা হচ্ছে না, তারপরেও হাইলাইট করা হয় ব্যক্তিগত শত্রুতার কারণে। ধরো তুমি একটা প্ল্যাটফর্ম
যেই প্ল্যাটফর্ম অনেক ভালো করতেছে, তুমি জানো ওরা ভালো করতেছে, সো আরেকটা প্ল্যাটফর্ম যাদের কম্পিটিটিভ প্ল্যাটফর্ম, তারা মনে করলো ওরা তো ভালো করতেছে, ওদের নামে সামহাও কিছু একটা উল্টাপাল্টা ছড়াইতে হবে, ছড়াই ওদেরকে এখন মার্কেটে ডাউন করতে হবে। এখন কিছু একটা উল্টাপাল্টা ছড়াইলে ওদের যে কোটি কোটি টাকার বিজনেস লস হয়ে যেতে পারে, এটা তারাও জানে। হ্যাঁ, 1000, 1500, 2000 স্টুডেন্ট এনরোলমেন্ট কমে যেতে পারে, তারাও জানে। সো এইভাবে কাদা ছড়াছড়ি হয়, এবং আমার মনে হয় যে প্রতারণা যে গ্রুপগুলো আছে এগুলোকে ইউজ করা হয়, এবং বিভিন্ন সময় পক্ষে বিপক্ষে। আমি একটা জিনিস, একটা কমন প্যাটার্ন খেয়াল করছি, প্রতারণা গ্রুপকে কখনো একটা গ্রুপের পক্ষে দেখছি, কিছুদিন পরে তারই আবার বিপক্ষে দেখছি, আবার একটা গ্রুপের পক্ষে দেখছি, আবার কিছুদিন পর তারই আবার বিপক্ষে দেখছি। সো এরা খুব বেশি পরিমাণে ভুল বদল করে। হ্যাঁ, আবার কখনো কখনো ওদের যে ডিসিশনগুলো আছে, ওদের ডিসিশনগুলোকে আমার কেন জানি খুব বেশি কন্ট্রোভার্সিয়াল মনে হয়। দেখা যায় কি ওরা হচ্ছে যে যেটা খারাপ সেটার পক্ষে থাকে, যেটা ভালো সেটার বিপক্ষেও কখনো কখনো চলে যায়। সো এই জিনিসপত্রগুলো দেখে মনে হয় যে এরা আসলে এই ধরনের একটা মার্কেটের ফ্যাক্টর পরিবর্তন করার মতো মানে যেই পাওয়ার এদের হাতে আছে, আদৌ কি থাকা উচিত? এই জায়গাতে সরকারি পদক্ষেপ আসা উচিত, কিংবা হচ্ছে যে একটা লিগাল পদক্ষেপ আসা উচিত, যেই জায়গাগুলোতে লিগালি এদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, এবং যেটা আসলে স্ক্যাম সেটা বন্ধ হবে, যেটা স্ক্যাম না সেটাকে আন্দাজে ট্রেডমার্ক দেওয়া হবে না। সো আমি জাস্ট আমার মতামতগুলো দিলাম, আমি কারোর পিছে লাগতে আসি নাই, আমি কোনো কন্ট্রোভার্সি চাইও না। আমি চাই তোমরা সচেতন হও, তোমরা রেসপন্সিবল কাজ করো, তোমরা হচ্ছে যে নিজেদের ভালোটা নিজে বুঝো, এবং তোমরা এমন কিছু না করো যেটাতে তুমি তোমার বাবার রক্তর ঘামানো টাকা, হ্যাঁ, তোমার বাবার মানে কষ্টে পরিশ্রম করা টাকা, সেটা তুমি হচ্ছে একটা জায়গাতে নষ্ট করে তুমি বলো যে না আমি নষ্ট করে ফেলছি, ওই ভাই তো খারাপ, অমুক তমক হ্যান ত্যান। ওই ভাই যতটা দোষী তুমি তার চেয়ে বেশি দোষী, কারণ তুমি তোমার বাবা বা তোমার নিজের টাকা সেটার প্রতি রেসপন্সিবল না। তুমি আমাকে দেখো, আমি আমার লাইফে কোনোদিন কোনো জায়গাতে একটা টাকা ঠকি নাই। কারণ কি? কারণ আমি ঠকবো এরকম জায়গা যদি আমি মনে হয় ঠকবো, তা আমি সে জায়গাতে যাবো কেন? আমি একটু অনলাইনে পপুলার হওয়ার পরে কত প্ল্যাটফর্ম থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে, ভাই আমাদের সাথে আসেন, হচ্ছে যে করেন, একসাথে কোর্স নামাই চলেন, একসাথে অ্যাডমিশন কোর্স নামাই চলেন, ভাই আপনি আসলে আমাদের অ্যাডমিশনের এনরোলমেন্ট এমনিতে এত হয়, এমনিতে এত হবে, সো হচ্ছে এত টাকার আপনি ভাগ পাবেন, সেই। আমি কখনোই কোনো প্ল্যাটফর্মের সাথে শুধুমাত্র টাকার লোভে জয়েন করি নাই, কারণ আমার কাছে টাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার নিজের আত্মসম্মান, আমার নিজের মানসম্মান। আমি হচ্ছে যে তার থেকে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাতে আমি ইথিক্যাল যদি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার কাছে ইথিক্যাল, আমি হচ্ছে যে অন্যায় কিছু করতেছি না কারোর সাথে, আমি হচ্ছে যে ন্যায্য পরিশ্রম দিয়ে যতটুকু পাওয়া সম্ভব ততটুকুই পাচ্ছি, তখন আমি ওই জায়গাতে যাই। আমার এক জায়গাতে নাম খারাপ হবে না, সেই জায়গাতে আমি যাই, যেখানে নাম খারাপ হবে সেখানে আমি যাই না। সো তোমারও উচিত যে তোমার নিজের প্রতি রেসপন্সিবল হওয়া। একজন টিচার হিসেবে আমি তোমাকে এই কথা বলবো, একজন ভাইয়া হিসেবে আমি তোমাকে এই কথা বলবো। আর সবসময় যে যদি মানুষ ভালো হয় তাহলে তার সাথে থাকো, যদি মানুষ খারাপ হয়, যদি তুমি জানো যে সে আসলেই প্রকৃত খারাপ, তারপরে তার বিরুদ্ধচারণ করো। যে খারাপ না, অকারণে তাকে করো না, ঠিক আছে? সো আমার মনে হয়েছিল যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, দ্যাটস ওয়াই আমি করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে।